তো আমাদের গত ক্লাসে যে আলোচনা ছিল চ্যাপ্টার 10 এর, ওখান থেকে একটু ফরওয়ার্ড করি, সামনে যাই। সেটা হলো এখন আমরা এক্সচেঞ্জ অফ নন মনিটারি অ্যাসেট। অ্যাসেটটা মনিটারি হলে তো সহজ হয়ে গেল, যে অ্যাসেটটা ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়ে গেল, আমি অ্যাসেট পেয়ে গেলাম। ধরা যাক বিল্ডিং আমি 10,000 টাকা দিয়ে কিনেছি। খুব সিম্পল এন্ট্রি হলো বিল্ডিং ডেবিট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। তো প্রবলেম হলো নন মনিটারি হলে, অর্থাৎ যদি ক্যাশ টাকা দেওয়া না হয় অথবা দিলেও ফুল অ্যামাউন্ট ইন ক্যাশ দেওয়া না হয়, তখন এক্সচেঞ্জ হবে কিভাবে? আগের এটাকে আমরা বার্টার ট্রেড বলি, যে আহ, আগে অতীতে হতো যেটুকু, ওই প্রাচীনকালে, অর্থাৎ টাকার যখন প্রচলন হয়নি, ক্যাশ যখন প্রচলন হয়নি, তখন কি হতো? তখন এই জিনিসটা হতো যে কেউ এক্সচেঞ্জ করতে যাচ্ছে, তার একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নিচ্ছে। তখন যে জিনিসটা হয় যে ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট রিসিভ, আমরা যে অ্যাসেটটা রিসিভ করছি এটা একটা ফেয়ার ভ্যালু আছে। আর একটা হলো যে যে অ্যাসেটটা দিচ্ছি, গিভেন আপ, এটা একটা ফেয়ার ভ্যালু আছে। আমাদেরকে বলা হয় যে অ্যাসেটটা দিচ্ছি অথবা যে অ্যাসেটটা নিচ্ছি, এর যে ফেয়ার ভ্যালু গুলো আছে, এর মধ্যে হুইচ এভার ইজ ক্লিয়ারলি আর মোর এভিডেন্ট, যেটা নিশ্চিতভাবে বোঝা যাবে, ক্লিয়ার, পরিষ্কার, তো ওই অ্যাসেটের দামই এটাকে রেকর্ড করা উচিত। ফর এক্সাম্পল, আমরা কিছু বই আমার কাছে আছে, তো বইগুলো আমরা দিয়ে দিলাম। তো আগে গ্রামে হয়তো কিন্তু যে পুরাতন বই, পুরাতন কিছু জিনিস থাকলে ওগুলো দিয়ে দিলাম, আর বিনিময় হিসেবে আমরা কিছু আহ, কিছু জিনিস পেলাম। ফর এক্সাম্পল, কিছু চকলেট করে দিল। তো আমি 2টা বই দিয়ে দিলাম পুরাতন, ওজন কেজি হিসেবে, তো বিনিময়ে সে চকলেট দিল আমাকে 10টা। 10টা চকলেটের দাম কিন্তু মার্কেটে মোটামুটি এভিডেন্ট, নিশ্চিতভাবে জানে 10টা চকলেটের দাম ওর দোকানে 20 টাকা। তো আপনার উচিত হবে যে 20 টাকা মূল্যটা রেকর্ড করা, দামটা এত টাকা আমি অ্যাসেট বিক্রি করেছি বা রিসিভ করেছি, এইভাবে দিয়ে কথাগুলো আরেকটু পরিষ্কার করে বোঝা যাবে। এখানে আমরা ইলিস্ট্রেশন দুটোর কথা বলেছি, ইলিস্ট্রেশন 10:10। এখানে একটা ছবিও দেওয়া আছে, দেখবেন একটা ট্রাক চলে যাচ্ছে, একটা কম্পিউটার পিসি আসতেছে। তার মানে একটা ট্রাক দিয়ে পিসি নেওয়া, এটাকে একটা নন মনিটারি এক্সচেঞ্জের উদাহরণ বলা যেতে পারে। যদি এরকম নন মনিটারি এক্সচেঞ্জের কথা থাকে, যেখানে সিমিলার অ্যাসেট, অর্থাৎ যা দেওয়া হচ্ছে এরকমই জিনিস নেওয়া হচ্ছে, দেওয়া নেওয়া হচ্ছে একই রকম জিনিস, তখন এটাকে আমরা বলি যে এক্সচেঞ্জ হ্যাজ নো কমার্শিয়াল সাবস্টেন্স। এক্সচেঞ্জ ল্যাকস কমার্শিয়াল সাবস্টেন্স, অর্থাৎ এক্সচেঞ্জের কোনো কমার্শিয়াল সাবস্টেন্স নাই, অথবা এক্সচেঞ্জের কমার্শিয়াল সাবস্টেন্স আছে, কম আছে, লেখা আছে, অর্থাৎ নাই। তো এই কথাটা কখন? যখন একই রকম সিমিলার অ্যাসেট এক্সচেঞ্জ হয়। কমার্শিয়াল সাবস্টেন্স বলতে বলছি যে দেখেন, আমি তো আমার এই জিনিস দিয়ে দিচ্ছি, আবার যা নিচ্ছি এটাও একই রকম জিনিস, তার মানে কাজও একই রকমই হবে। এটা হলো একরকম বিষয় সিমিলার অ্যাসেট হলে, যার কিনা আমরা আরেক কথায় বললে কমার্শিয়াল সাবস্টেন্স নাই, এরকম। আরেকটা হলো একদম বিপরীত জিনিস, যে এই ক্ষেত্রে যেটা হলো, ট্রাক দিয়ে কম্পিউটার নেওয়া হলো, ট্রাকের কাছে কম্পিউটার দেওয়া হয় না, কম্পিউটারের কাছে ট্রাক দেওয়া হয় না। তো সুতরাং এটাকে আমরা বলছি ডিসিমিলার অ্যাসেট, তো সেখানে বলবো এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। তো এই দুইটা পয়েন্ট যদি ক্লিয়ার হয়, যে কমার্শিয়াল সাবস্টেন্স থাকা বা সিমিলার ডিসিমিলার অ্যাসেট থাকা এক্সচেঞ্জের ক্ষেত্রে, তাহলে আমাদের জন্য অ্যাকাউন্টিং গাইডলাইনটা বোঝা সহজ। অ্যাকাউন্টিং গাইডলাইন কি বলছে? ইলাস্ট্রেশন 10:10 বলছে যে যদি এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, অর্থাৎ ডিসিমিলার অ্যাসেট হয়, ভিন্ন রকমের দুটা জিনিস মধ্যে আমরা লেনদেন করে থাকি, বিনিময় হয়ে থাকে, তো তাহলে গেইন হোক লস হোক, এই এক্সচেঞ্জ করতে গিয়ে, তো গেইন লস সবটুকুই ইমিডিয়েটলি রেকর্ড করা যেতে পারে যদি ডিসিমিলার অ্যাসেট হয়, অর্থাৎ এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, এরকম হয়। রোল নাম্বার 2, মানে দ্বিতীয় রোল, যেটা ঠিক এক্সচেঞ্জ যেখানে ল্যাক অফ কমার্শিয়াল সাবস্টেন্স, সিমিলার অ্যাসেট, একই রকম জিনিস, অর্থাৎ ট্রাক দিয়ে ট্রাক নিচ্ছেন অথবা কম্পিউটার দিয়ে কম্পিউটার নিচ্ছেন, তো দেওয়া নেওয়া হচ্ছে একই রকম জিনিস, তাহলে আমরা এটাকে বলবো এক্সচেঞ্জ ল্যাক্স কমার্শিয়াল সাবস্টেন্স, অর্থাৎ এক্সচেঞ্জের কোনো কমার্শিয়াল সাবস্টেন্স নাই। তাহলে করণীয় কি? তো তাহলে গেইন বা লস এটা কি ইমিডিয়েটলি দেখাতে পারবো? উত্তর হলো লস হইলে সবসময় দেখানো যায়, সিমিলার হোক ডিসিমিলার হোক, এটা নিয়ে কোনো আসলে কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, লস সর্বাবস্থায় ইমিডিয়েটলি দেখানো যেতে পারে, লসের ব্যাপারে এখানে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যদি গেইনের পয়েন্ট থাকে, গেইন থাকে, লাভ হয়ে থাকে, তো এই লাভটা দেখানোর ব্যাপারে এখানে একটু সতর্ক থাকতে হবে। কখন?
যখন সিমিলার অ্যাসেট দিচ্ছেন, বিনিময় হচ্ছে সিমিলার অ্যাসেট। সিমিলার অ্যাসেটের বিনিময়ের ক্ষেত্রে লস হলে এই লসটা রেকর্ড করার ব্যাপারে কিছু সমস্যা আছে, সরি গেইন হলে কিছু সমস্যা আছে, লসের কোনো সমস্যা নাই। তো গেইন রেকর্ড করার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে করণীয় বলা আছে যদি সিমিলার অ্যাসেট হয় তাহলে লস পুরাটা দেখা দেন, কিন্তু গেইন হলে এটা ডেফার করা, গেইন দেখানোর দরকার নাই, এবং গেইন দেখানোর দরকার নেই। কন্ডিশন দেন, একটু শর্ত হলো যদি ক্যাশ রিসিভ করেন পাশাপাশি, মানে পার্শিয়ালি বিষয়টা এরকম হয় যে পুরোপুরি নন মনিটারি এক্সচেঞ্জ না, আবার বলছি ক্যাশ পেইড না কিন্তু ক্যাশ রিসিভড। অর্থাৎ আপনি যা দিচ্ছেন নিচ্ছেনও একই রকম জিনিস, তো আপনি দিচ্ছেন হয়তো নতুন জিনিস আর নিচ্ছেন পুরাতন জিনিস। তো কি হলো, পুরাতন জিনিস নিচ্ছেন তাহলে তো দামটা কম হবে, অতএব আপনি কি করলেন, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আরো কিছু ক্যাশ, কিছু টাকা আরো সাথে নিয়ে নিলেন। উদাহরণ হিসেবে বলি, আপনার একটা আপনার নতুন একটা মডেলের মোবাইল আছে, তো নতুন মডেলের মোবাইলটা আপনি দিয়ে দিচ্ছেন কাউকে, আরেকজনের কাছ থেকে একটা ফোন সেট নিচ্ছেন, পাশাপাশি তার কাছ থেকে বলতেছেন যে আমারটার দাম বেশি ছিল, তোমারটার দাম কম, অতএব তুমি আমাকে আরো এত টাকা দাও। তার মানে আপনি রিসিভ করলেন কি, আপনি গ্রহণ করলেন হলো একটা একটা ফোন সেট, পাশাপাশি কিছু টাকা ক্যাশ রিসিভ করলেন, আর কিছু ফোন সেট, একটা ফোন সেট রিসিভ করলেন, আর দিলেন কি একটা ফোন সেট। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে তৃতীয় সিচুয়েশনটা তৈরি হলো এখানে, অর্থাৎ সিমিলার অ্যাসেট এক্সচেঞ্জ হলো, পাশাপাশি কিছু ক্যাশও রিসিভ হলো। তো সেই ক্ষেত্রে বলা হয় যদি ক্যাশ রিসিভ হয় এরকম থাকে, তাহলে পুরাপুরি ওই যে গেইনকে ডেফার করার যে কথাটা বলা হলো, গেইনটা না দেখান, এই কথা থেকে আমরা একটু সরে আসবো। সেক্ষেত্রে বলবো যে যদি লাভ হয় তাহলে এই যে ক্যাশের যে একটা প্রপোর্শন, যত পার্সেন্ট ক্যাশ আছে এখানে অত পার্সেন্ট গেইনও দেখাতে পারে, গেইনও দেখাতে পারে। ধরা যাক আপনি টোটাল 300 টাকার জিনিস রিসিভ করছেন, এর মধ্যে পুরাতন ফোন সেট যেটা রিসিভ করছেন তার কাছ থেকে নিয়েছেন, তো সেটার দাম 200 টাকা, আর 100 টাকা ক্যাশ ওর সাথে নিয়েছেন। তো তার মানে আপনার ক্যাশ এবং পুরাতন জিনিস মিলে সব মিলে 300 টাকা হইলেও এর মধ্যে 1:3 একটা রেশিও কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা বলবো 3/1 আপনি গেইন দেখাতে পারেন। তবে এখানে আরেকটু কথা আছে, একটা জটিলতা আছে, তো ওটা বলেই ফেলি। যদি 25%, if cash is 25% or more of the fair value of the exchange, recognize the entire gain because entire process is complete. বলছে যদি ক্যাশের পরিমাণ টোটাল টাকার মধ্যে, যেমন এই উদাহরণটাতে আমরা বললাম যে এখানে 3/1 টাকা ক্যাশ ছিল, 3/1 মানে 100-র মধ্যে 33%, 33% টাকা যদি ক্যাশ থাকে, ক্যাশের পরিমাণ যদি 33% থাকে, সেক্ষেত্রে 3/1 হয়ে গেল, 33% হয়ে গেল, তার মানে 25%-এর বেশি, সেই ক্ষেত্রে পুরো গেইন বা পুরো লসটাই দেখানো যেতে পারে, দেখাতে হবে। তার মানে উদাহরণটা যেখানে পার্শিয়াল গেইন দেখানোর কথা, এটার উদাহরণটা হবে এরকম যে আপনি 3,000 টাকা একটা জিনিস নিয়েছেন, এর মধ্যে 2,900 টাকা একটা জিনিস আপনি জিনিসের মূল্য হিসেবে পেয়েছেন, আর ক্যাশ টাকা আপনাকে আরো 100 টাকা দেওয়া হয়েছে। তখন বলবো যে এটার 3,000-এর মধ্যে 10%, 75%, অর্থাৎ 0.3%। তো এই 3% হলো আপনার, রেকগনাইজ করবেন গেইন হিসেবে। এই কথাটা উম, এই কথাটাই আমাদের পরবর্তীতে ম্যাথের মধ্যে এটা পুরোপুরি জিনিসগুলো আসবে একটা একটা করে। আপনি কি এই পর্যন্ত কিছুটুকু থিওরি কি বুঝতে পেরেছেন? যদিও বললাম আমরা কি একটা উদাহরণ দিয়ে এটা ম্যাথ নিয়ে শুরু করতে পারি কিনা। আমরা বলেছি সিচুয়েশন নাম্বার 1, যদি এক্সচেঞ্জ করা হয় নন মনিটারি এক্সচেঞ্জ, আর এক্সচেঞ্জের মধ্যে দুইটাই হলো ডিসিমিলার অ্যাসেট, অর্থাৎ যা দিচ্ছেন যা নিচ্ছেন এটা এক একটা আলাদা জিনিস, একরকম জিনিস দিচ্ছেন আর আরেক রকম জিনিস নিচ্ছেন। তো এইরকম যদি হয় তাহলে আপনি যে গাইডলাইনটার কথা বললেন যে আমরা লস হলে ইমিডিয়েটলি দেখাবো, আর লাভ হলে কিছু দেখাবো না, রেকগনাইজ করবো না, সেই সিচুয়েশনটা হলো এটা, যেখানে ডিসিমিলার অ্যাসেট। তো কিন্তু যদি সিমিলার অ্যাসেট হয়, ঠিক আছে, সিমিলার অ্যাসেট হয়,
তখন বলা হচ্ছে যে আপনি সরি এটা হলো এক্সচেঞ্জ যদি হয় ডিসিমিলার অ্যাসেট হয়, তো তখন কিন্তু লাভ বা লস যাই হয় সবই দেখাতে হবে, কোনো ডেফার করার কোনো ইস্যু নাই, যেটা আপনি বলেন নাই। কিন্তু এই একটা সিচুয়েশন কিন্তু আছে যেখানে লাভ হইলেও দেখাতে হয়, লস হইলেও দেখাতে হয়, সেটা হলো যখন ডিসিমিলার অ্যাসেট হয়। কিন্তু আপনি যেটা বললেন যে না, আমি শুধু লস দেখাবো, লাভ দেখাতে পারবো না, এটা হলো দ্বিতীয় সিচুয়েশন, সিচুয়েশন নাম্বার 2। কিরকম সেখানে সিচুয়েশন নাম্বার 2 হলো যেখানে সিমিলার অ্যাসেটের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, আমি যা দিচ্ছি এরকম জিনিসই নিচ্ছি, তখন হলো আপনি সিচুয়েশন নাম্বার 2, এবং এক্ষেত্রে ক্যাশের কোনো বিষয় নাই এখানে, পুরোটাই নন মনিটারি। তখন হলো আপনি যেটা বললেন যে তখন আমরা লস দেখাবো পুরোটুকুই, লাভ দেখাবো না। সিচুয়েশন নাম্বার 3, 3 নম্বর সিচুয়েশন, সেটা হলো যেখানে একই রকম জিনিস আমি এক্সচেঞ্জ করছি, অর্থাৎ যা দিচ্ছি এরকম জিনিসই নিচ্ছি, পাশাপাশি কিছু ক্যাশও রিসিভ করেছি, ক্যাশ ক্যাশ রিসিভ করেছি, কিছু টাকাও পেয়েছি। এটা অনেক সময় অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজন হয়। আমরা আগে একটা ফোন সেটের উদাহরণ দিয়ে বলেছিলাম যে আপনি একটা ফোন সেট দিচ্ছেন আর একটা ফোন সেট নিচ্ছেন, তো একই রকম সিমিলার জিনিস, কিন্তু প্রবলেম হলো তো এই সিমিলার জিনিস হইলেও মূল্য তো একরকম না। তো আপনি বললেন কি ঠিক আছে আমার ফোন সেটটা নিয়ে যাও, তোমার ফোন সেটটা দিয়ে যাও, পাশাপাশি কিছু এত টাকাও দাও, আর না হলে তো সমান হয়। তো এই যে ক্যাশ রিসিভ করলেন, এটা সিচুয়েশন নাম্বার 3 তে চলে গেল, অর্থাৎ সিমিলার অ্যাসেট উইথ ক্যাশ রিসিভ। যদি এরকম হয় তাহলে বলবো যে আমরা সিচুয়েশন 2 তে যেটা করতাম, অর্থাৎ সিমিলার অ্যাসেট হইলে যে বলতাম যে গেইন দেখানোর সুযোগ নাই, লস দেখাবো, কিন্তু গেইন দেখাতে পারবো না, এক্ষেত্রে একটু সরে আসবো, বলবো যে লস তো দেখাবোই, আর গেইন দেখাতে পারবো না, এখান থেকে একটু সরে আসবো, সেখানে বলবো যে এখানে গেইন দেখাবো পার্সিয়াল, যদি যত পার্সেন্ট ক্যাশ রিসিভ করছি অত পার্সেন্ট দেখাবো, বাকিটুকু দেখাবো না। এই রুলসটার আরেকটু ডেপথ আছে, গভীরতা আছে, সেটা হলো যদি 25% অর অ্যাবাভ ক্যাশ রিসিভ করে থাকেন, টোটাল রিসিভ যা যা পাচ্ছেন মূল্য, তাহলে আবার পুরো গেমটাই দেখাতে হয়। এখন কি কেউ বলতে পারবেন যে কি সিচুয়েশন? তো ভালো বলেন তো, আমাকে হেল্প করবেন। স্যার প্রথমটা হচ্ছে সিমিলার, যদি ডিসিমিলার প্রোডাক্টের মধ্যে এক্সচেঞ্জ হয়, যেমন ট্রাক আর কম্পিউটারের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, তাহলে লাভ লস দুইটাই দেখাতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যদি সিমিলারের মধ্যে হয় যে দুইটাই কম্পিউটার বা দুইটাই ট্রাক, তাহলে শুধু লসটা আমি দেখাবো, আর লাভ যেটা হয়েছে গেইন ওইটা আর দেখানো লাগবে না। আর থার্ড যেটাতে একই রকম যে ল্যাক্স কমার্শিয়াল সাবস্টেন্স, কিন্তু সাথে যদি আবার ক্যাশও রিসিভড হয়, তখন লসটা তো দেখাবোই, সাথে পার্শিয়াল যে ক্যাশটা রিসিভ হয়েছে ওইটার গেইনটা দেখাতে হবে। আর যদি 25%-এর উপরে ক্যাশ রিসিভড হয়, তাহলে পুরাটাই গেইন হিসাবে দেখাতে হবে। মাশাআল্লাহ, এটা তো খুব ভালোই বুঝছিলেন মনে হচ্ছে, তো থ্যাঙ্কস, মনোযোগ দিয়ে শুনেছেন। তো আমাদের এই সিচুয়েশন গুলো নিয়ে আমাদের ইলাস্ট্রেশন আছে, ঠিক আছে? ইলাস্ট্রেশন দেখে দেখে আমাকে এগোতে হবে। আমরা একটা সিচুয়েশনে চলে যাই। প্রথম ইলাস্ট্রেশন 10-11, 517 নম্বর পেজে আছে। তো 10-11, 10-12 দুইটা সিচুয়েশন এখানে, একটা ইস্যুকে কেন্দ্র করি, সেটা হলো এক্সচেঞ্জ হচ্ছে যেখানে লস ঘটতেছে। তো লসের ব্যাপারে একটা মজার রুলস হলো লসের কোনো সিচুয়েশন নেই, সব সিচুয়েশনই লস পুরোপুরি দেখাতে হয়। কথাটা ঠিক আছে? সব সব সমস্যা হলো গেইন নিয়ে। গেইন কোথাও পুরোটাই দেখাতে হয়, কোথাও একদমই দেখানো যায় না, কোথাও পার্শিয়াল দেখাতে হয়। অর্থাৎ গেইনের 3 রকম অবস্থা। গেইন পুরোটা দেখাও, গেইন কিছুই না দেখাও, গেইন মাঝামাঝি দেখাও, অর্থাৎ কিছু দেখাও কিছু না দেখাও। তো এই গেইন নিয়ে, কিন্তু লস নিয়ে কোথাও কোনো ঝামেলা নাই। সিচুয়েশন নাম্বার 1 যেখানে ডিসিমিলার অ্যাসেটের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, ওখানে লস ইমিডিয়েটলি সব দেখাইতে হবে। যেখানে সিমিলার অ্যাসেটের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, সিচুয়েশন নাম্বার 2, এবং কোনো ক্যাশের কোনো লেনদেন নাই, সেখানেও লস পুরোটা দেখাইতে হয়। সিচুয়েশন নাম্বার 3 যেখানে সিমিলার অ্যাসেটের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে এবং এই ক্ষেত্রে ক্যাশও কিছু রিসিভ হয়েছে, এখানেও লস পুরোটাই দেখাতে হয়। অর্থাৎ লস সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3 সব অবস্থায় লস পুরোটা দেখাতে হয়। তো লস সিচুয়েশন আসলে আসলে পরীক্ষায় যদি লস সিচুয়েশনের কোনো ম্যাথ আসে ইজি, কারণ অ্যাকাউন্টিং গাইডলাইন তখন ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড, লস অলওয়েজ টু বি রিকগনাইজড, সবসময় দেখাতে হয়। তো আমরা ইলাস্ট্রেশনটা এখানে দেখেন,
লিস্ট প্রাইস অফ বক্সের ভিতরে খেয়াল করেন, লিস্ট প্রাইস অফ নিউ মেশিন, একটা মেশিনের লিস্ট প্রাইস, লিস্ট প্রাইস মানে ক্যাটালগ প্রাইস, ঠিক আছে। উপরে একটা দাম দেওয়া থাকে, অনেক সময় আপনি দোকানে কিনতে গেলে দেখবেন যে আপনাকে ওই যে চালানে রসিদ বের করে দেখাচ্ছে, দেখেন আমার কেনা দাম এটা। ওরা যে কথাটা বলে না, এটা শুভঙ্করের একটা ফাঁকি আছে এখানে, ওই কেনা দাম যেটা লেখা আছে তো লিস্ট প্রাইস, ওটা ছাপানো আছে এর মধ্যে, অথবা কেনা দাম ওরা লিখে দিয়েছে, কিন্তু এর মধ্যে কমিশন আছে, ওইটাই আসল কথা না, সব এটাই শেষ কথা না। হুম, শেষ কথা যেহেতু এটা না, সুতরাং ওরা আপনাকে পুরো কথাটা বলেনি। আমরা বলছি যে লিস্ট প্রাইসটা যা দেওয়া আছে, লিস্ট প্রাইস থেকে যদি কস্ট, মেশিনে কস্ট বের করতে হয়, তাহলে দেখেন কিভাবে করছে, লেস ট্রেড ইন অ্যালাউন্স, ট্রেড অ্যালাউন্স এটা কোথাও রেকর্ডে আসে না, ওরা ওই যে রেকর্ডে থাকে, লিস্ট প্রাইস থাকে বা এগুলো থাকে, কিন্তু মূলত কিছু একটা ডিসকাউন্ট থাকে, কমিশন ডিসকাউন্ট যেটা বলি। তো এটা বাদ দেওয়ার পরে রইল 7,000 ক্যাশ পেমেন্ট ডিউ, 7,000 দিতে হবে। আর ফেয়ার বিল অফ ইউজড মেশিন, এটা হলো 6,000। তো তার মানে 13,000 কস্ট অফ নিউ মেশিন বের করেছে। আচ্ছা, এটা আমরা একটু উপরের এক্সাম্পলটা পড়ে নিলে ক্লিয়ার হবে। ইনফরমেশন প্রসেসিং ইনকর্পোরেশন trades its used machine for a new model of zero business solution। আচ্ছা, একটা এক্সচেঞ্জ করবে তারা। দ্য এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, মানে হলো যে ডিসিমিলার অ্যাসেট, কমার্শিয়াল সাবস্টেন্স থাকার অর্থ হলো দ্য ইউজড মেশিন হ্যাজ এ বুক ভ্যালু। তো এক্সচেঞ্জ করেছে একদম নতুন ডিসিমিলার টাইপের আছে, মানে হয়তো কারই এক্সচেঞ্জ করছে, কিন্তু কারের মধ্যে মডেলটা পুরাটাই আলাদা, ফলে কার থেকে কার মডেলের কারণে অনেক সময় একেবারে ভিন্ন জিনিস হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আপনি সবই তো কার, কেউ যদি প্রাইভেট কার ইউজ করে তো সেটাও কার, জিপ কার যদি ইউজ করে তো জিপটাও এক ধরনের কারই, কিন্তু পুরোটাই পারপাসই ডিফারেন্ট হয়ে যায়, ইউজের পারপাস। জিপ দিয়ে সবাই সব জায়গায় যাচ্ছে না, আবার কার দিয়ে সব জায়গায় যাচ্ছে, তো পারপাসটা চেঞ্জ হয়ে যায়। তো এনিওয়ে, এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে কমার্শিয়াল সাবস্টেন্স আছে, যদিও বা লস সিচুয়েশনে কমার্শিয়াল সাবস্টেন্স আছে কি নাই সেটাও ডাজন্ট ম্যাটার, কিন্তু এখানে আমাদের পরিষ্কার উল্লেখ আছে। পরীক্ষা অনেক সময় দেখতে মনে হবে সিমিলার অ্যাসেট, কিন্তু সিমিলার হোক ডিসিমিলার হোক, কমার্শিয়াল সাবস্টেন্স যেহেতু এখানে ম্যাটার, আমি বলছি সাধারণত সিমিলার অ্যাসেট হইলে কমার্শিয়াল সাবস্টেন্স থাকে না। কিন্তু যদি বলে দেয় ইট হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, তাহলে আর আপনার ওই কথা বিবেচনা করার সুযোগ নেই, ধরে নিতে হবে এটা কমার্শিয়াল সাবস্টেন্স আছে, অত ভেতরগতভাবে এরা আলাদা। এক্ষেত্রে বলে দিয়েছে দ্য এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। দ্য ইউজড মেশিন হ্যাজ এ বুক ভ্যালু, মেশিনের বুক ভ্যালু ছিল 8,000 টাকা, যে ইউজ মেশিনটা ছিল। অরিজিনাল কস্ট ছিল 12,000 লেস 4,000 একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এইভাবেই 8,000 টাকা ছিল বুক ভ্যালু। দ্য ফেয়ার ভ্যালু অফ 6,000, আর এটার ফেয়ার ভ্যালু ছিল 6,000 টাকা। তো যে মেশিনটা ইউজ করেছি, ইউজড মেশিনটা আমি আমার কাছে ছিল, যেটা আমি দিয়ে দিচ্ছি, তো এটার দাম হলো 6,000। দ্য নিউ মডেল লিস্ট ফর 16,000, নতুন মডেল যেটা আছে এটা 16,000 টাকা দাম। লিস্ট, লিস্ট মানে লিস্ট প্রাইস মানে হলো ক্যাটালগ প্রাইস, এটা হলো 16,000 টাকা ক্যাটালগ প্রাইস। Xerox gives information processing a trade in allowance 9,000। Xerox এটা বলেছে যে 9,000 টাকা এটা ট্রেড অ্যালাউন্স আছে ইউজ মেশিনের। তো ইনফরমেশন প্রসেসিং কম্পিউটস দ্য কস্ট অফ নিউ মেশিন অ্যাজ ফলোস, নতুন মেশিনের কস্ট দাঁড়াইলো 13,000। এটা কি বোঝা যাচ্ছে? হ্যালো, কেউ কি সাথে আছেন? আচ্ছা, এখানে আহ, ওরা কম্পিউট করলো 13,000 টাকা নতুন মেশিনের মূল্য, তো সে 13,000 টাকা ডেবিট করেছে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করেছে, আর বুক ভ্যালু তো আসলে 8,000 টাকা হয়েছে 12,000, আর 4,000 ছিল ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন যখন একটা অ্যাসেট চলে যায়, তখন আলটিমেটলি এর পুরো অ্যাকাউন্টসটাই ডেবিট আউট করে দিতে হবে। তো সেটা সুযোগ ডেপ্রিসিয়েশনকে ডেবিট করে দিল 4,000, আর অরিজিনাল কস্ট বুক ভ্যালুতে যেটা রেকর্ড করা ছিল এটাকে ক্রেডিট করে দিল হলো 12,000। তো এর মধ্যে তাহলে তাহলে 12,000 টাকা, আর 8,000, 4,000 টাকা, তার মানে 8,000 টাকা ওটার দাম হয়। তো এর মধ্যে ক্যাশ
পে করেছে 7,000 টাকা, সুতরাং দেখা গেল 7 8 7 15,000 টাকা এটা তার খরচ হয়েছে, কারণ মেশিনটা যেটা দিয়ে দিয়েছে এটার মূল্য, বইয়ের হিসেবে মূল্য ছিল 8,000 টাকা। আরো 7,000 টাকা যদি ক্যাশ দিয়ে থাকে, তো তখন তাহলে ক্যাশ 7,000 দিল, আর মেশিন যেটা দিয়ে দিল, ইউজড কার যেটা দিয়ে দিল, তো ওখানে আরো 8,000, তো 15,000 টাকা, কিন্তু 15,000 টাকার জিনিস ক্রেডিট করা হয়ে গেল। মাঝখান থেকে জিনিস পেলাম যেটা নতুন মেশিন, সেটার দাম হলো 13,000 টাকা। তো 13,000 টাকা ডেবিট হলো, আর ক্রেডিট হয়ে গেল 15,000 টাকা। তার মানে আমি 2,000 টাকা ডেবিট করতে হবে, এটাকে আমরা লস, 2,000 টাকা লস আছে। তো এখানে লস পুরোটাই লিখে দিতে পারবো, রিকগনাইজ করতে কোনো সমস্যা নেই। তারপরে দেখেন কম্পিটিশনটা দেওয়া আছে এখানে। এই সিচুয়েশনে, লস সিচুয়েশনে একটাই উদাহরণ দেওয়া আছে, কারণ লস সিচুয়েশন খুবই ইজি, লস যা হয় পুরোটা লিখে দিতে হয়। এখন আমরা গেইন সিচুয়েশনে আছি। তো গেইন সিচুয়েশনে আমরা আসলাম, এখানে দেখেন আগে উদাহরণটা দেখি। Interstate Transportation Company exchanged a number of used trucks plus cash for a semi truck. আচ্ছা, ইউজ ট্রাক আর কিছু ক্যাশ দিচ্ছে ফর এ সেমি ট্রাক। একটা সেমি ট্রাক পাওয়ার জন্য তারা ইউজড ট্রাক দিয়ে দিচ্ছে, পাশাপাশি কিছু ক্যাশ দিচ্ছে। আগে বলে রাখি, ইট হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, এটার কমার্শিয়াল সাবস্টেন্স আছে এই সিচুয়েশন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হলো, বলছে that the used truck have a combined book value of 42,000, বুক ভ্যালু আছে 42,000, এর লিখিত মূল্য ছিল 64,000, আর 22,000 টাকা কিউমুলেটিভ ডেপ্রিসিয়েশন, এই দুটো বাদ দিলে তো 42,000 টাকা আসলে এটার দাম ছিল ইউজ ট্রাকের। আচ্ছা, তো তার মানে 42,000 টাকার ইউজ ট্রাক তার কাছে ছিল, যেটা সে দিয়ে দিচ্ছে, আর কাছে সাথে কিছু ক্যাশও দিবে। Interstate purchasing agent experience in second-hand market indicates that the used truck have a fair value of 49,000. তো 49,000 এর ফেয়ার ভ্যালু আছে, যে বইয়ের মধ্যে মূল্য তো বুক ভ্যালু আছে 22,000 টাকা, 42,000 টাকা, কিন্তু এই ইউজ ট্রাক্টরই মার্কেটের দাম 49,000 টাকা আছে। এভিডেন্ট সোর্স আছে তার কাছে, 49,000 টাকা এটার দাম। এখানেই বোঝা যাচ্ছে যে 7,000 টাকা বেশি দাম আছে মার্কেটে। In addition to the truck, interstate must pay 11,000 cash for the same truck. ট্রাকটা পেতে হলে তাকে যে ইউজ ট্রাক যেটা, এটা তো দিতেই হবে, পাশাপাশি আরো 11,000 টাকা ক্যাশও কিন্তু দিতে হবে, এটা বলা হচ্ছে চুক্তিতে। এখন বলেন আমাদের কি সিচুয়েশন হলো, আগে একটু বলেন তো দেখি, এখানে কি গেইন হলো না লস হলো? গেইন। কিভাবে গেইন বুঝতে পারলেন বলেন? স্যার 11,000 টাকা আরো পে করতে হবে, ক্যাশ রিসিভ হচ্ছে। 11,000 টাকা ক্যাশ তো মাস্ট পে দিতে হবে, তাই না? জি স্যার। প্রসঙ্গ হলো ট্রাক তো দুই রকমের, একটা হলো সেমি ট্রাক, যেটা পাচ্ছে এটার মূল্য কি কোথাও দেওয়া আছে? এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে। তো এটা ক্যালকুলেট করে নিতে হয় যে আমি যা পাচ্ছি এটার দাম কত, যা দিচ্ছি এটার দাম কিন্তু এখানে উল্লেখ করা আছে সবকিছু। যেমন কিনা আমি যে ট্রাকটা দিচ্ছি এটার দাম কত দেওয়া আছে বলেন তো দেখি এখানে। এটার দাম দেওয়া আছে বইয়ের মধ্যে 42,000 টাকা নেট, যে কস্ট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি অ্যাডজাস্ট করে নেন। জি স্যার। তো 42,000 টাকার ট্রাক আমি দিয়ে দিচ্ছি, কিন্তু পাচ্ছি কত টাকার ট্রাক? তো এটা ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেট করে নিতে হবে। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? ওরা বলছে যে আপনি যে ট্রাকটা দিচ্ছেন, ঠিক আছে, এর সাথে আরো 11,000 টাকা দিতে হবে, এই কথা তারা বলেছে। তার মানে যা পাচ্ছি এটার দাম কত? এটার দাম হলো যা দিচ্ছে এটার ফেয়ার ভ্যালু প্লাস 11,000 টাকা। ক্লিয়ার কথাটা? জি স্যার। হ্যাঁ, কারণ কি আমি বলছি যে আমি আপনাকে আমার ট্রাক দিয়ে দিচ্ছি, আরো 11,000 টাকা দিচ্ছি। উনি বললো যে 11,000 টাকা দিলে আপনাকে আমি আমার ট্রাকটা দিতে পারি। তাহলে ওই লোকের কাছে নিশ্চয়ই আমার টাকারও একটা মূল্য আছে, আমার ট্রাকেরও একটা মূল্য আছে। এই দুইটা মূল্য মিলে ওনার ট্রাকের মূল্যের সমান হয়েছে, এই জন্য উনি ট্রাকটা আমাকে সেমি ট্রাকটা দিচ্ছেন। তো আমি যে সেমি ট্রাকটা রিসিভ করতেছি, তাহলে এটার একটা ফেয়ার ভ্যালু, মূল্যটা কি দাঁড়াইলো? এটার মূল্যটা হলো যে আমি যা দিচ্ছি এটার ফেয়ার ভ্যালু প্লাস আমি আরো ক্যাশ যা দিচ্ছি, এটা মিলে সম্মিলিত যোগফলটাই হবে হলো আমি যা পাচ্ছি তার মূল্য। এটাই কিন্তু করেছে, দেখো সবার আগে ক্যালকুলেট করেছে ফেয়ার ভ্যালু অফ ট্রাক এক্সচেঞ্জ
যা দিচ্ছি এটার ফেয়ার ভ্যালু হলো 50,000 টাকা প্লাস ক্যাশ পেইড 11,000 টাকা, সব মিলিয়ে সিমেন্স ট্রাকের মূল্য হলো 60,000 টাকা। তো এই 60,000 টাকা হলো আপনার যে ট্রাক আপনি রিসিভ করতেছেন এটার দাম। তো 60,000 টাকা ডেবিট করে দেন, ট্রাক ডেবিট 60,000 টাকা ডান। এরপরে আপনার বইয়ে তো নতুন একটা ট্রাক ঢুকে গেল, ডেবিট হয়ে গেল, কিন্তু আপনার পুরাতন ট্রাক যেগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। পুরাতন ট্রাক যখন চলে যাচ্ছে তখন সিচুয়েশন কি হয়? পুরাতন ট্রাকের যত অ্যাকাউন্টস ছিল সব বাতিল হয়ে যাবে। একটা চলে গেলে, বিক্রয় করে ফেললে, দিয়ে দিলে, পুড়ে গেলে, তখন তো আর এটা বইয়ের মধ্যে বইয়ে বাড়ানোর দরকার নাই। অর্থাৎ বইয়ের মধ্যে রয়ে গেছে কিন্তু আপনি আর এটাকে অথচ বাস্তবে তো থাকছে না, এটা বাস্তবে যেহেতু থাকছে না সুতরাং এন্ট্রি দিতে হবে যাতে ওই অ্যাকাউন্ট গুলো নাই হয়ে যায়। অ্যাকাউন্টস নাই হবে কিভাবে? অ্যাকাউন্টস, দুটো অ্যাকাউন্টস এর সাথে জড়িত আছে এই ট্রাকের সাথে। একটা হলো ট্রাকের কস্ট, যে কস্ট আপনি রেকর্ড করেছিলেন, পাশাপাশি এই ট্রাকের এত বছর যাবত একুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা অ্যাকাউন্টস মেনটেন করতেছিলেন। এই দুইটা অ্যাকাউন্টসকেই মিশিয়ে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করে দেন, যেহেতু এটা ডেবিট ক্রেডিট আইটেম ছিল, ডেবিট করে দিলে বাদ হয়ে যাবে। আর ট্রাকটাকে ডেবিট করা ছিল প্রথমে 64,000, এটাকে ক্রেডিট করে দেন। তো তার মানে এখানে ডেপ্রিসিয়েশন ডেবিট হলো 22,000 টাকা, ট্রাক ইউজড এটা 64,000 টাকা ক্রেডিট হয়ে গেল। আর ক্যাশ তো দিয়ে দিচ্ছেন 11,000 টাকা, ক্যাশও ক্রেডিট করে দেন। এখন বলেন তো, এখন এটার যোগফল বিয়োগফল দেখলে দেখবেন কোন পাশে, ডেবিট পাশে কম পড়ে না ক্রেডিট পাশে কম পড়ে? তো আমরা দেখলাম যে আসলে ক্রেডিট পাশে 7,000 টাকা কম পড়ে। তো সেই হিসেবে ক্রেডিট গেইন। এখন প্রশ্ন হলো আসলেই কি আমরা পুরো গেইনটা দেখাতে পারবো? যদি পুরো দেখাতে পারি তাহলে তো উত্তর ম্যাথটা বেরো সিম্পল। এখানে 7,000 টাকা গেইন দেখিয়ে দিব, গেইন নামে একটা এন্ট্রি 7,000 টাকা ক্রেডিট দিয়ে দিব, দুটা মিলে যাবে, যাবে যা শেষ, অঙ্ক শেষ। কিন্তু প্রশ্ন হলো আমাদের সিচুয়েশন কি বলে, আমরা কি পুরো গেইন দেখাতে পারবো? গেইনের ক্ষেত্রে তো ভাবতে হবে, লসের ক্ষেত্রে ভাবতে হচ্ছে না। যদি স্যার 25% এর নিচে হয় তাহলে পার্শিয়াল দেখাতে হবে, আর 25% এর উপরে হলে পুরোটাই দেখাবো। আচ্ছা, আহ, কিন্তু এই কথারও আগে 25% বিবেচনার আগে কিন্তু বিবেচনা করতে হবে কমার্শিয়াল সাবস্টেন্স আছে কি নাই। জি, হ্যাঁ, যদি কমার্শিয়াল সাবস্টেন্স না থাকে তখন আসবে হলো ক্যাশের পরিমাণটা কতটুকু 25। যদি কমার্শিয়াল সাবস্টেন্স, কমার্শিয়াল সাবস্টেন্স আছে। তাহলে তো আর এখানে আর মনে হয় বিবেচনা করার কিছু নাই। কারণ কমার্শিয়াল সাবস্টেন্স যদি থাকে, আচ্ছা সিচুয়েশন নাম্বার 1, তখন তো গেইন হলেও গেইন পুরোটা দেখাবেন, লস হলে লস পুরোটা দেখাবেন, কোনো কিছু গেইন নিয়ে তখন গেইনের সিচুয়েশন তখন হলো গেইন দেখাও, সমস্যা নেই, কমার্শিয়াল সাবস্টেন্স আছে। তো এই সিচুয়েশনটা কি? এখন যে স্যার উদাহরণটাতে এটা আছি আমরা, 3 নাম্বার সিচুয়েশন অনুযায়ী হবে না স্যার? এটা 3 নম্বর সিচুয়েশন। জি স্যার, যেহেতু সিমিলার প্রোডাক্ট কিন্তু ক্যাশও রিসিভড হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ আপনি এটা ভালো কথা বলছেন, এটা তো ক্যাশ রিসিভ হচ্ছে কি না, ক্যাশ কি রিসিভ করতেছেন না দিচ্ছেন আপনি? ক্যাশ পেইড স্যার, পেইড মানে Paid, দিতে হচ্ছে। দিতে হলে এখানে ডাজন্ট ম্যাটার, দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই। সিচুয়েশন হলো 3 নম্বর সিচুয়েশনটা কি ছিল বলেন তো দেখি? মানে ক্যাশ রিসিভড হতে হবে, মানে সিমিলার প্রোডাক্ট এন্ড আর ক্যাশ ক্যাশ রিসিভড। রিসিভড, হ্যাঁ, কিন্তু এখানে সিচুয়েশন নাম্বার 3 এর মধ্যে পড়ে না, কারণ আমরা ক্যাশ রিসিভড তাহলে এর মধ্যে। তাহলে সিচুয়েশন কত সিচুয়েশন এটা? 2 স্যার। 2। টু টু সিচুয়েশনটা কি ছিল বলেন তো দেখি? সিমিলার প্রোডাক্ট কিন্তু কোনো মানে ইয়ে ক্যাশ, থাকবে না, ক্যাশ ক্যাশ রিসিভড বা থাকবে না বলা, ক্যাশ রিসিভ থাকবে না, শুধু এতটুকু। ক্যাশ হ্যাঁ। থাকতে পারে কিন্তু রিসিভ থাকবে না। স্যার তাহলে ক্যাশ পেইড এর ক্ষেত্রে কোনো রুলস নেই। না, ক্যাশ পেইড এর ব্যাপারে কোনো আলোচনা নেই। আচ্ছা, ক্যাশ পেইড এটা আপনি ইগনোর করেন, ক্যাশ মনেই করেন না যে ক্যাশ এখানে আছে। তাহলে এটা স্যার 2 নাম্বার সিচুয়েশন হবে। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সিচুয়েশন 2, কিন্তু বাস্তব হলো সিচুয়েশন 1। কি কারণে সিচুয়েশন 1 2 সিমিলার অ্যাসেটের কথা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলেছি, কিন্তু এটার মূল কথাটা কিন্তু কমার্শিয়াল সাবস্টেন্স। অর্থাৎ সিমিলার বলতে আপনি অ্যাপারেন্টলি সিমিলার, কিন্তু বাস্তবে সিমিলার নাও হইতে পারে। একটা ল্যাপটপ দেখতে তো আরেকটা ল্যাপটপের সিমিলারই মনে হয়, তাই না? কিন্তু দুই ল্যাপটপ কি সব ক্ষেত্রে কি এক হয়? একটা গেমিং ল্যাপটপ দেখতে উপর থেকে একই রকম মনে হতে পারে, তাই না? কিন্তু বাস্তবে গেমিং ল্যাপটপের কনফিগারেশন আর আপনার পার্সোনাল মানে আপনার নিজের নোটবুক কম্পিউটার দেখতে একই রকম হলেও যেটার পারপাসই আলাদা, ব্যবহারের উদ্দেশ্যই আলাদা। সুতরাং আসল কথা হলো সিমিলার ডিসিমিলারের শেষ কথা যেটা হলো, এটাকে আমরা বলছি কমার্শিয়াল সাবস্টেন্স আছে কিনা।
তো এই কথাটা আসলে একটা পরীক্ষণের বিষয়, সেটা আপনার অ্যাকাউন্টেন্টের পক্ষে এটা সিদ্ধান্তে আসা সম্ভব না। এটা ইঞ্জিনিয়ার কেউ লাগবে যে কিনা দুইটা জিনিসকে একসাথে দেখে বলবে যে না এটা দুটো এক না, আলাদা। তাই না? অনেক সময় ওষুধের দোকানে যান, আপনি বলছেন আমাকে নাপা দেন, বলেন যে ভাই নাপা নাই তো আপনি এইস নিয়ে যান, বলেন না অনেক সময়। জি তো স্যার। আপনি কি বলেন, ভাই 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 আমি নাপা নিব, নাপাই নিব, এইস নিব না। তো ওরা বলে যে না ভাই, নাপাও প্যারাসিটামল গ্রুপের মূল প্যারাসিটামল, আর ওই এইস এর মধ্যে দেখেন ওখানে প্যারাসিটামল। তো ওরা ব্র্যান্ডিং এর জন্য নাপা বলেছে, ব্র্যান্ডিং এর জন্য এইস বলেছে, আসলে জিনিসটা একই। আসলে এই কথা বুঝতে হলে একটু এক্সপার্টিস দরকার পড়ে তো নাকি? যেটা উপর থেকে আলাদা হইলো ভেতরে এক, আবার ভেতরে এক হইলেও উপর থেকে আলাদা মনে হচ্ছে, ভিতরে কিন্তু একই আছে। অথবা না, উপর থেকে আহ, মানে এক মনে হইলেও কিন্তু ভেতরগত কিন্তু অনেক আলাদা। এই বিষয়টা এক্সপার্টিস দরকার পড়ে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত ওই যে যে আমাদের কোশ্চেনে যে ইয়েটা দেওয়া থাকে, ঠিক আছে, কোশ্চেনে তো অনেক কথা তথ্য দেওয়া থাকে না, কোশ্চেন যখন এটা তৈরি করা হয় তখন অনেক তথ্য দিয়ে দেওয়া হয়। তখন যদি কোনো কারণে এক জায়গায় এটা বলা থাকে হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, তাহলে আপনি সিমিলারের ধোকায় পড়বেন না, যেহেতু দেখতে সিমিলারই দেখাচ্ছে। যেমন কিনা এই ক্ষেত্রে আপনি বললেন এই 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 কেসটার ক্ষেত্রে যে ট্রাকই তো দুইটা, তাই না? জি ইউজড ট্রাক আর সেমি ট্রাক, আপনি বলতেছেন একই অ্যাসেট না, সিমিলার অ্যাসেট তো আমরা ধরে নিচ্ছি সিচুয়েশন 2 সিমিলার অ্যাসেট। জি স্যার, বলছি হ্যাঁ, স্যার। কিন্তু প্রবলেম হলো ওরা বলতেছে এই সেমি ট্রাক যেটা, সেমি ট্রাক এটা ডিফারেন্ট জিনিস। যদি বা ট্রাক শব্দটা আছে, কিন্তু সেমি ট্রাক তো এটা হলো ওই যে, আমি সেমি ট্রাকের উদাহরণ বলি। অনেকগুলো গাড়ি দেখবেন যে সামনের ইয়া চালা, পিছন দিকে একটু মালপত্র নেওয়ার মতো একটু জায়গা আছে, হাইলাক্স হাইলাক্স গাড়িগুলো দেখেছেন কখনো? জি স্যার, দেখছি। হ্যাঁ, ওই হাইলাক্স গাড়ি একটা উদাহরণ। আরেকটা হলো যে পুলিশ ভ্যান গুলো থাকে না, পুলিশ পুলিশ ভ্যান, পুলিশের পিছনে বসার, পুলিশ কয়েকজন বসতে পারে এরকম ভ্যান থাকে। জি স্যার। হ্যাঁ, এগুলোকে আমরা সেমি ট্রাক বলি। যদিও বা এটা ট্রাক, কিছু পিছনে বসার ব্যবস্থা, মালপত্র নেওয়ার ব্যবস্থা আছে, তারপরে পারপোজটা কিন্তু ডিফারেন্ট। এখানে কিন্তু কোনো মালপত্র আনা নেওয়া করা হয় না। এটা 3 টনি ট্রাক, 5 টনি ট্রাক এর মতো কিন্তু না আসলে। একই কি জিনিসটা, দুটা ট্রাক কি এক? নো স্যার। না, আলাদা। মানে একটু পারপাসটা আলাদা আর কি। হ্যাঁ, পারপাসটা আলাদা। পারপাস আলাদা হওয়ার কারণে ওরা বলতেছে যে পারপাস আলাদা, জিনিসও আলাদা, যদি বা ট্রাক ট্রাক, কিন্তু ওরা বলতেছে এক্সচেঞ্জ হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স। তো আমরা এই বিতর্কে যাব না আসলে, ট্রাক আবার সিমিলার কেমনে হয়, সিমিলার না হয়ে কেমনে হইলো। আমরা আসলে মেনে নিব, যেমন কি যে নাপা আবার এস কেমন হয়, তার সাথে বিতর্ক করে তো লাভ নাই। ওরা ওই এক্সপার্ট লোক যা বলেছে তাই মেনে নিলাম। তো আমরা ওইখানে বইয়ের মধ্যে যদি দেওয়া থাকে, কোথাও বলা থাকে যে কমার্শিয়াল সাবস্টেন্স আছে, তাহলে আর আমরা বিতর্কে যাব না। তাহলে সিচুয়েশন নাম্বার কি হবে কমার্শিয়াল সাবস্টেন্স থাকলে? সিচুয়েশন 1। 1। সিচুয়েশন 1। আপনি এখানে আর কিছু বলবেন না, শুধু বলবেন এটা সিচুয়েশন 1। ভাই এটা ট্রাক হোক আর যাই হোক, কমার্শিয়াল সাবস্টেন্স আছে বলা আছে, সিচুয়েশন 1। কিন্তু যদি কিছু বলা না থাকে, আপনাকে ওই যে বলেন না যে কিছু না দিয়ে ঢাল তলোয়ার বিহীন আপনার যুদ্ধ করতে বলা হলো, তখন আপনি তখন দেখবেন যে ট্রাক ট্রাক ঠিক আছে, তখন আপনি ওই যে নোট দিয়ে দিবেন তখন যে উই এজিউম ইট ইজ এ সিমিলার আছে। কথাটা বুঝতে পারছেন? ট্রাক আর যদি কিছু বলা না থাকে আর ট্রাক আর সেমি ট্রাক থাকে, তখন এটাকে কি ডিসিমিলার ধরে নেব? যদি ডিসিমিলার ধরেন তাহলে এই যে নোট দিতে, অ্যাকাউন্টিং এর বিউটি তো এই জায়গায়, আপনাকে নোট দিয়ে দিবে উই এজিউম দ্যাট ইট হ্যাজ কমার্শিয়াল সাবস্টেন্স, অথবা উই এজিউম দ্যাট ইট হ্যাজ নো কমার্শিয়াল সাবস্টেন্স। কথা বুঝতে পারছেন আপনার? স্যার, এক একজন এক এক রকম নোট দিল। অসুবিধা নেই, কারণ আমি তো জানি না, আমি তো এক্সপার্ট নাই এই লাইনে, সেমি ট্রাক কি জিনিস সেটা জানি না। আমি না আপনাকে বুঝিয়ে বললাম সেমি ট্রাক হলে ওইটাকে বলে, আপনি তো জানতেন না। আর এই জানা না জানার সাথে তো আপনার অ্যাকাউন্টিং পারা না পারা কোনো নির্ভর করে না, তাই না? এটা জি আউট স্যার। নলেজ, অ্যাকাউন্টিং এর লোকের আউট নলেজ অর্থাৎ কি, যে এক্সট্রা নলেজ থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। আমরা রাইট ওয়েতে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, আপনার শুধু গাইডলাইনটা ফলো করছি কিনা। অ্যাকাউন্টিং গাইডলাইন ছিল আমরা দেখতে হবে কমার্শিয়াল সাবস্টেন্স আছে কিনা। তো আপনি যদি বলেন যে কমার্শিয়াল সাবস্টেন্স আছে, তাহলে আপনি এটা ধরে নিচ্ছেন এবং ধরে নিয়ে অঙ্ক করছিল, অসুবিধা কি, তাই না? সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি, এটা আপনি নোট দিয়ে দিলে কেউ আর ম্যাথ কাটতে পারবে না। কিন্তু কিছু না বললে, না বললে কিছু বলা নাই, তখন যে যখন ধরে নিবেন তখন সাধারণত মিলে দেখবেন এটা যে ট্রাক ট্রাক, আচ্ছা ঠিক আছে আমরা ধরে নিয়েছি এটি। যদি নোট দিয়ে দেন তাহলে আর কেউ আর্গিউ করতে পারবে না। নোট না দিলে হয়তো আহ, যেটা হয় তখন কিছু নম্বর কাটার সুযোগ থাকে, কিন্তু নোট দিলে কোনো নম্বর কাটার সুযোগ থাকবে না এখানে।
তাহলে এই সিচুয়েশনটাতে আমাদের গেইন পুরোটা দেখাতে হবে নাকি না দেখালেও চলবে? সিচুয়েশন নাম্বার 1 কিন্তু। না, দেখাতে হবে। সিচুয়েশন নাম্বার 1, দুটোটাই দেখাতে হবে, গেইন লস যেটাই হোক দেখাতে হবে। হ্যাঁ, সিচুয়েশন নাম্বার 1 এ আসলে লসের কথা আসলে আর বলি না, কারণ লস আর বলবো কেন? লস তো সব জায়গায় দেখাতে হয়, সিচুয়েশন 1 হোক, 2 হোক, 3 হোক। সুতরাং লস নিয়ে আসলে কথা না। গেইন সিচুয়েশনটা পরীক্ষা আসবে গেইন ইনশাআল্লাহ। কারণ পরীক্ষা লস লোকজন দিতে চায় না কেন? কারণ লস দিলে আহ, যে নিয়মটা জানে সেও পারে, যে নিয়মটা জানে না সেও পারে। কিন্তু গেইনটা আসলে তখন যারা নিয়ম জানে তারা পেরে যায়, না হলে পারে। তো সুতরাং পরীক্ষায় গেইন আসার সম্ভাবনা বেশি। আহ, এখানে যেরকম ইয়ে হলো, আমরা একটু জটিল জায়গায় চলে যাই। উম, একটু জটিল, সেটা হলো পেজ 519, 519 নম্বর পৃষ্ঠায়, ইলাস্ট্রেশন 10-16। ঠিক আছে, আশা করছি যে সিচুয়েশন গুলো আপনাদের সামনে আছে। হুম, হুম, হুম। টু ইলাস্ট্রেট পেয়েছেন জায়গাটা 10-16 এর ঠিক নিচে একটা সূত্রের মতো দেওয়া আছে, নিচে দেওয়া আছে টু ইলাস্ট্রেট, assume that Queenan Corporation traded in used machinery with a book value of 60,000। ঠিক আছে, পেয়েছেন লাইনটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আহ, আমরা এজুম করলাম কুইন অ্যান্ড কর্পোরেশন ট্রেড করেছে, বিনিময় করেছে ইউজড মেশিনারি উইথ এ বুক ভ্যালু, যার বুক ভ্যালু ছিল ইউজড মেশিনারি, সে এক্সচেঞ্জ করেছে যার বুক ভ্যালু মানে তার বইয়ের হিসাব অবশ্যই, কারণ আপনি তো অন্যের বইয়ের খবর জানবেন না, তার মানে ইউজড মেশিনটা আপনার। তো বুক ভ্যালু সেটা কি, কি পরিমাণ বুক ভ্যালু ছিল? 60,000 টাকা। কিভাবে? ওইটার কস্ট দেওয়া ছিল 1,10,000 টাকা, আর বইয়ের মধ্যে দেখলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 50,000 টাকা। তার মানে এটা বাদ দিলে বোঝা যাচ্ছে নেট যেটা বুক ভ্যালু থাকে হলো 60,000 টাকা, এন্ড এ ফেয়ার ভ্যালু 100,000। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা সিচুয়েশন এখানে হবে, গেইন সিচুয়েশন হবে। আমি মোটামুটি নিশ্চিত যে 1,00,000 টাকার বাস্তবে দাম আছে আর বইয়ের মধ্যে দাম আছে 60,000 টাকা, তার মানে 40,000 টাকা এখানে একটা সিচুয়েশন থাকবে, একটা ইস্যু আছে আর কি। 40,000 বুঝতে পারছেন? ফেয়ার ভ্যালু যেহেতু 1,00,000 টাকা, it receives in exchange of a machine with a fair value of 90,000 plus a cash 10,000। সে তার 60,000 টাকা বইয়ের মধ্যে দাম যেটা ক্যারি করতেছে, এই দামে একটা ট্রাক দিয়ে সে 90,000 টাকার একটা মেশিন, হুম, 90,000 টাকার একটা মেশিন, যে মেশিনের ইয়ে করেছে, আর সাথে আরো 10,000 টাকা ক্যাশও নিয়েছে। এই সিচুয়েশনটা কি বলেন তো? সিচুয়েশন নাম্বার কার সাথে মিলে? কথা এই পর্যন্ত থাকে, সিচুয়েশনটা আইডেন্টিফাই করতে পারছেন কিনা? সিচুয়েশন 1 কি হবে? এটা মেশিন স্যার মেশিন, এটা এটা 3 হতে পারে স্যার। হ্যাঁ, এটা 2 হতে পারবে কি? মেশিন মেশিন সিমিলার তো আছে, তো কিন্তু স্যার ক্যাশও রিসিভড হয়েছে। ক্যাশ রিসিভড হয়েছে, সিচুয়েশন তাহলে 3। এটা 3 স্যার। 3, আচ্ছা, তার মানে ক্যাশ রিসিভ হলো। এখন আবার একটু জটিলতা আছে, ক্যাশ রিসিভ হলে আবার কত পার্সেন্ট ক্যাশ রিসিভ হয়েছে এটাও দেখতে হবে, তাই তো? হুম, আচ্ছা, ক্যাশ রিসিভ হচ্ছে কত পার্সেন্ট বলেন তো দেখি? হুম, ক্যালকুলেট করে ফেলতে পারেন মনে মনে? ক্যালকুলেশন একটা সূত্র আছে, সূত্র আমরা যাচ্ছি না। আমি জানি যে কমন সেন্স, অর্থাৎ এই ধরনের বিষয় আপনি চোখে চোখে বলে ফেলতে পারেন, আমি তো পারছি। তো ওই লোকের বইয়ের স্যার মূল্য 10%। কিভাবে বুঝলেন? স্যার 1 লাখের 10%, 10,000। উনি তো টোটাল পেয়েছেন 90,000 টাকা হলো মেশিন হিসেবে, আর 10,000 টাকা ছিল ক্যাশ, সব মিলিয়ে 1,00,000 টাকার জিনিস, তাই তো? এই 1,00,000-র জি মধ্যে 10% হলো মানে 90-10, এমনি তো 1 লক্ষ হলো, 90-10 মিলে 100 হইলে তো 100-র মধ্যে 10, তার মানে টোটাল যে টাকাটা, টোটাল যা রিসিভ করেছে এর মধ্যে 10% ছিল হলো ক্যাশ। ঠিক আছে কিনা? জি জি স্যার। স্যার। হুম, তাহলে তো মোটামুটি আপনারা অঙ্ক পেরিয়ে গেছেন। কারণ হলো এখন বলেন তো সহজ হয়ে গেল কিনা? আপনি ইউজড মেশিন আপনি দিয়ে দিচ্ছেন, সেটার মধ্যে ইউজড মেশিনের বাবদ যা যা আছে তো সেগুলো আপনি দিবেন। তো ডেটা আছে নাকি চলে গেছে?
ঠিক আছে। তো ইউজ মেশিন বাবদের এন্ট্রিটা পাওয়া দেওয়ার হিসাবটা আমরা একটা জার্নাল এন্ট্রি দেখি কি হবে। পরের পৃষ্ঠায় চলে যান, কুইনেন। দেখেন তো ক্যাশ রিসিভ করছে 10,000 টাকা, ক্যাশ লিখে ফেলছে ডেবিট। ঠিক আছে, কোনো ইস্যু আছে এখানে এই কথাটা? 520 পৃষ্ঠায় ক্যাশ রিসিভ, সুতরাং ক্যাশ ডেবিট 10,000, সমস্যা আছে কোনো? না। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 50,000 ডেবিট করেছে, সমস্যা আছে কোনো? না স্যার। কারণ ওইটা তো আপনি যেহেতু মেশিন গুলো দিয়ে দিচ্ছেন ওল্ড মেশিন, তাহলে এটার যা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল এগুলো তো ডেবিট করে দিতে হবে। আর ওল্ড মেশিন ছিল, ওল্ড মেশিন ক্রেডিট করে দিয়েছে 1,10,000 টাকা। ঠিক আছে, কোন সমস্যা আছে কোনো? না স্যার। এই 50,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওল্ড মেশিনের বুক ভ্যালু 1,10,000 টাকা, এগুলোকে আমাকে করতে হচ্ছে এই জন্য কারণ ওল্ড মেশিনটা চলে যাচ্ছে। যে জিনিসটা চলে যাচ্ছে এর যাবতীয় বুকস অফ অ্যাকাউন্টসে যা যা এন্ট্রি আছে এগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার সিস্টেম হলো, মেশিন তো ডেবিট করা ছিল 1,10,000 টাকায়, ওটাকে ক্রেডিট করে দেন। ওই মেশিনটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ফিগার ছিল 50,000, 50,000 ডেবিট করে দেন। এখন এই তিনটা এন্ট্রি নিয়ে কোনো ঝামেলা নেই। ক্যাশ 10,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 50,000 ডেবিট, আর মেশিনারি ওল্ড 1,10,000, এই নিয়ে তো কোনো ঝামেলা নেই। ঝামেলা হলো গেইন আর হইলো নতুন মেশিনের মূল্য। তো নতুন মেশিনের মূল্য কত যেটা পেলাম? হুম, নতুন মেশিন যা পেলাম এটার মূল্য কত? নিউ মেশিন, ঠিক আছে। আর গেইন পারপাসই গেইন কত টাকা দেখাবো, আগে কথা বলেন। আপনার গেইনের বিষয়টা তো অলরেডি অনেক দূর বুঝে ফেলছে। গেইন কত টাকা হবে? হুম, গেইন এখানে ছিল কত টাকা বলেন তো দেখি। ধরতে পারছেন না, না? টোটাল গেইন 40,000 তো। 40,000 টাকা গেইন কিভাবে বের করলেন? স্যার টোটাল ইয়ে থেকে মানে ফেয়ার ভ্যালু আর বুক ভ্যালু মাইনাস করে। রাইট, সাধারণত গেইনটা আসে ফেয়ার ভ্যালু বুক ভ্যালুর মাঝখান থেকে। তো এটা এইভাবে বোঝা যায়, অনেক সময় ওইভাবে বোঝা যায় না। তো তারপরেও আপনি আপাতত দেখেন, ওই লোক কিন্তু 1,00,000 টাকার ক্যাশ সহ ইয়ে সহ 1,00,000 টাকার জিনিস কিন্তু নিয়েছে, কিন্তু তার বইয়ের মধ্যে দাম ছিল মাত্র 60,000 টাকা। তাহলে এইটা তো গেইন হিসেবে এসে গেল। আসলে হয় কি, বইয়ের মধ্যে কম দামে লেখা থাকার কারণে বেচার সময় তার কম দামে বেচে দিবেন না, এই কথাটা বলবেন না যে ভাই আমার বইয়ে এটা ক্যারি করতেছে 60,000 টাকা, তো 60,000 টাকা আমাকে দিলে আমি খুশি থাকবো। বলবো, আমি বলবো যে ভাই আমি আপনাকে 60,000 টাকা আমার বইয়ে কি আছে এটা তো জানাবো না, এটা মার্কেটের দাম আছে 1,00,000, 1,00,000 টাকা আপনার কাছে চাই। আমরা তো তাই করি নাকি? আমরা কত দিয়ে কিনেছিলাম, আমি কত ডেপ্রিসিয়েট করেছিলাম, এগুলোর কথা এখানে বিষয় না। বিবেচ্য বিষয় হলো আমি এটার ফেয়ার ভ্যালুতে আমি বিক্রয় করবো। তো এটার ফেয়ার ভ্যালু পাওয়া গেছে হলো যেটা, তো 90,000 টাকা, মানে সরি ফেয়ার ভ্যালু ছিল বলা আছে না 1,00,000 টাকা। 1,00,000 টাকা ফেয়ার ভ্যালু হইলে এর মধ্যে বইয়ের সাথে পার্থক্য যেটা 40,000 টাকা গেইন দেখানোর কথা। আমরা কি 40,000 টাকা গেইন দেখাবো? তো সেটা সঠিক বলতে পারতেছি না, তো এখানে ক্যালকুলেশন আচ্ছা, দেখতেছি তো। ক্যালকুলেশন করতে হবে। তো আমরা 40,000 টাকা গেইন দেখাবো না, কারণ কি আমরা বলছি যে সিমিলার অ্যাসেট যেখানে কমার্শিয়াল সাবস্টেন্স ল্যাক নাই সেখানে গেইনটাকে পুরোটা রেফার করতে হবে না, কিন্তু যে স্যার যতটুকু ক্যাশ। 40,000 এর 10% করে 4,000 দেখাবো। 4,000 দেখাবো, সুতরাং গেইন হবে মাত্র 4,000 টাকা। কেন স্যার, এটা তো নিয়মের মধ্যে পড়লো না, না? আচ্ছা, আবার বলি, গেইন আপনি 40,000 লিখে ফেলেন, ধরেন 40,000 গেইন হয়েছে তো নাকি? তো স্যার হ্যাঁ, 40,000 গেইন লিখে ফেললে ম্যাথ জার্নালটা কেমন হইতো? ক্যাশ ডেবিট 10,000, মেশিনারির পরিমাণটা যা হওয়ার হইতো এভাবে অঙ্ক হয়ে যেত। কিন্তু প্রবলেম হলো আমরা বলছি যে এখানে গেইন 40,000 টাকাই আপনি দেখাতে পারেন না। আমাদের সিচুয়েশন নাম্বার 2, সিচুয়েশন নাম্বার 3 ছিল এটা, 3 নম্বর সিচুয়েশন ছিল, তাই না? জি স্যার। সিচুয়েশন নাম্বার কত এটা? স্যার জি 3। এ কি বলে, শেয়াব কি বলে, শেয়াব? জি স্যার, এটা
3 নাম্বার সিচুয়েশনই ছিল। তাই 1 নম্বর তো না নাকি? নো স্যার 1 নাম্বার না। আচ্ছা 1 নম্বর কেন জিজ্ঞেস করলাম? 1 নম্বর সিচুয়েশন হলো যেখানে পুরা গেমটাই দেখাইতে হয়। আপনি যেটা চাচ্ছিলেন, খুশি হইতেন যে 40,000 এর গেম এসেছে, গেম 40,000 দেখাবো না? কিন্তু সিচুয়েশন 1 ডিমান্ড করে এটা। সিচুয়েশন 2 বলে কোনো টাকাও দেখানো যাবে না। গেইন একেবারে 0। গেইন বলে কোনো শব্দই নেই। সিচুয়েশন 2 পারমিট করে গেইন দেখানোর কথা। সেখানে বলে ওরা ক্যাশ যত পার্সেন্ট পেয়েছেন অত পার্সেন্ট গেইন দেখান। বুঝতে পারছেন কি কথাটা এখন? মানে পার্সেন্টের উপর হ্যাঁ, হ্যাঁ, তার মানে ক্যাশের পার্সেন্টের উপর মানে গেইনটা দেখাতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে বলছি ক্যাশের পার্সেন্টেজ হিসেবে। তো তার মানে তো 40,000 টাকা গেইনের মধ্যে আমি মাত্র 4,000 টাকা দেখাইতে পারবো। বাকিটা কি দেখাতে পারবো? না স্যার। সুতরাং আমাদের কাজ হলো স্ট্রেট ফরওয়ার্ড গেইন লিখে ফেলা 4,000 টাকা। গেইন লিখে অঙ্ক মিলানোর জন্য মেশিনারি নিউ ডেবিট যত টাকা করা দরকার কত টাকা করে দেবে, কাজ শেষ। কারণ যত অ্যাডজাস্টমেন্ট সবকিছু আসে হলো নতুন মেশিনটার দাম নির্ধারণ করার ক্ষেত্রে। নতুন মেশিন যেটা আসতেছে এটার দাম আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন বইয়ের মধ্যে, তাই না? আপনি যদি বলেন যে না এটার দাম তো আসলে ওরা বলছে নতুন মেশিন যেটা দিচ্ছি 1 লক্ষ টাকার দামের, 1 লক্ষ টাকা লিখে ফেলেন। 1 লক্ষ টাকা লিখলে তো বাকি টাকাটা হয় গেইন বা লস দেখাইতে হবে, কিন্তু আপনি তো গেইন আর লস দেখানোর ব্যাপারে স্বাধীন নন। অ্যাকাউন্টিং গাইডলাইন আপনাকে বলতেছে আপনি গেইন দেখাতে চাইলেও দেখাতে পারবেন না, ঠিক না? তো গেইন দেখানোর যে ব্যাপারে যেহেতু স্বাধীনতা নাই, সুতরাং আগে গেইনটা লিখে ফেলেন যতটুকু স্বাধীনতা আছে। বাকি যে টাকাটা থাকে ওই ডেবিট ক্রেডিট মেলানোর জন্য ওই টাকাটার নামে আপনি মেশিন ডেবিট করে দেন। এটা আপনার বইয়ের ভ্যালু, বইয়ের মধ্যে আপনি রেকর্ড করেছেন, যা ইচ্ছা তাই রেকর্ড করতে পারেন, তাই তো? আপনি বললেন নতুন মেশিনটা পেয়েছি এত টাকায়, শেষ। আমি গেইন দেখাতে চাচ্ছি না। স্যার জি স্যার। স্যার এখানে যদি গেইন না হয়ে লস হতো তাহলে কি লস লস হলে কোনো 40,000 দেখাতাম নাকি 4,000? না, লসের ব্যাপারে কোনো সমস্যা নাই তো। লস লস নিয়ে কোনো পার্সেন্টেজ আছে নাকি? না, তাহলে লস পুরাটাই 40,000 হবে। 40,000 হবে, যত হাজার থাউজেন্ড হোক ওটা দেখাইতে হবে। লসের মানে ব্যাপারে কোনো ডাইরেক্ট পুরাটা ডাইরেক্ট লিখে দেব। আচ্ছা এই লস হইলে না আপনাকে ওই যে ওইটাও দেখতে হবে না যে সিচুয়েশন 1 নাকি 2 নাকি 3, অর্থাৎ সিমিলার নাকি ডিসিমিলার ওইসবও ভাবার দরকার নেই। 3 সিচুয়েশনেই একই নিয়ম। 3 সিচুয়েশনেই লস যা হবে তাই। গেইন হইলে 3 সিচুয়েশনে 3 রকম। গেইন হইলে সিচুয়েশন নাম্বার 1 যেখানে এক্সচেঞ্জ কমার্শিয়াল সাবস্টেন্স আছে, একেবারে ডিসিমিলার অ্যাসেট ওরা বলতেছে, তো তখন আবার গেইন পুরোটা দেখা যাবে। এই যেমন 40,000 হলে 40,000 দেখাইতে পারত, কিন্তু প্রবলেমটা হলো 40,000-এর জায়গায় আমরা বাটে পড়ছি কোন জায়গাটায়? আমাদের ঝামেলাটা বাঁচছে হলো যে এইটা তো কমার্শিয়াল সাবস্টেন্স নাই। ওরা বলতেছে ইট ল্যাকস কমার্শিয়াল সাবস্টেন্স। একই জিনিস, আপনি যা দিচ্ছেন যা নিচ্ছেন একই জিনিস। তো একই জিনিস হলে আমাদেরকে কি কি বলেন, আমাকে কি করতে হবে? গেইন দেখাতে পারি তখন? তখন তো আসলে না স্যার। সাধারণভাবে গেইন দেখাতে পারি না। আমরা আবার একটা যুক্তিতে আসছি যে বাবু ঠিক আছে গেইন তো দেখাতে পারি না, কিন্তু আমরা তো ক্যাশ রিসিভ করেছি। ওই অজুহাতে আমরা 4,000 দেখাতে পারলাম। মূলত আমরা গেইন এখানে দেখানোর ব্যাপারে আমরা আগ্রহী না। 4,000 উনি মানে সে হয়তো বলবেন যে 40,000 কেন দেখাইলাম না? আমি তো বলি বাবু এখানে আপনি 1 টাকাও দেখাতে পারেন না। মানে সিচুয়েশনটা যেখানে কমার্শিয়াল সাবস্টেন্স নাই, তখন তো আমরা 1 টাকাও দেখাতে পারি না। ক্যাশের অজুহাতে আমি দেখাতে পারবো। তো ক্যাশের অজুহাত কতটুকু? 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 10% ক্যাশ, মানে 10% 10,000 টাকা মানে 10% ক্যাশ মাত্র। তো আপনি 10% দেখাবেন, এর বাকিটুকু আর দেখাতে পারছেন না। তো এই অ্যাডজাস্টমেন্টটা কোথায় হয়? যেটা দেখাতে পারি না। এই অ্যাডজাস্টমেন্টটা হয় হলো ওই যে নিউ অ্যাসেট যেটা রিসিভ করতেছেন ওইটার দামটাকে ওই কমিয়ে দেখাইতে হয়। ঠিক আছে? ওইটার দাম যদি ওইটাই লিখে দেন যেটা এর মধ্যে আছে হিসাব করে পাইলেন, তাহলে তো গেইন ও পুরাটাই দেখাইতে হবে, তাই তো? তখন আমি গেইন আগে লিখে ফেলবো। স্যার গেইন স্যার ক্যাশ যদি স্যার 25% এর মানে বেশি থাকতো তাহলে তো গেইন তো 40,000 রাইট দেখাতে রাইট পারত। রাইট রাইট এটা আবার হ্যাঁ, এটা এটা হলো তৃতীয় নাম্বার যে সিচুয়েশন 3 এর সবচেয়ে জটিল জায়গাটা এটা। যে সিচুয়েশন 3 তো এমনিতেই জটিল। সিচুয়েশন 2 তো স্ট্রেট ফরওয়ার্ড, ভাই আমার ক্যাশ নাই আর সিমিলার অ্যাসেট, এক্সচেঞ্জ ল্যাক্স কমার্শিয়াল সাবস্টেন্স নাই এখানে, আর ক্যাশও নাই, কোনো গেইন নাই, গেইন বলে কিছু নাই, নো গেইন। কিন্তু সিচুয়েশন 3 তো স্যার একটু জটিল। সিচুয়েশন স্যার 3 জি স্যার। স্যার 25% হলেও 4,000। না না, 25% অর মোর মানে 25% 24% হইলে 4,000 টাকা। 24 পর্যন্ত থাকবে হচ্ছে সীমাবদ্ধতা। 24.5 24.8 পর্যন্ত। আমি বলছি 25% অর অ্যাবাভ। আচ্ছা মানে মূল বিষয়টা হলো 25% যদি হয়ে যায়, 4 ভাগের 1 ভাগ আর কি। 25% তো বুঝেনি না?
1/4 অথবা এর চেয়েও বেশি যদি হয়ে যায় তাহলে পুরো গেইনটা দেখাতে পারবে। তাহলে আবার পার্সেন্টেজ করতে যাবেন না। বোঝা গেছে কথাটা? একটা প্রশ্ন উত্তর দেন তো দেখি। যদি এখানে এরকম হতো 50,000 টাকা ক্যাশ, 50,000 টাকা আর 50,000 টাকা মেশিন, তাহলে গেইন কত দেখাইতেন? গেইন তাহলে 40,000 দেখাইতাম। হ্যাঁ, অনেকে আবার মানে বুঝেনি তো, আমাদের ছাত্র তো অনেক রকমই আছে। পরীক্ষার হলে গিয়ে হলো 50% পাইছি, তার মানে 20,000 টাকা গেইন দেখাই। এখানে কিন্তু নিয়মগুলো একটু জটিল হইলেও নিয়ম কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, পরিষ্কার। 25% অর অ্যাবাভ জি স্যার। ফুল, মানে পুরোটা দেখাবেন এখানে। কারণ এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এটা কমপ্লিট হয়ে গেছে ইয়েটা, ট্রানজাকশনটা। আমার মনে হয় যে আমরা অনেক দূর পড়াশোনা করে ফেলছি, আর পড়াশোনা এখানে না করাই ভালো। বাকিগুলো আপনি ইনশাল্লাহ এখানে যেটা আছে কস্ট সাবসিকুয়েন্ট অ্যাসেট, অ্যাসেট কেনার পরে আরো যে খরচগুলো হয়, তো এই খরচগুলো অ্যাসেটকে ক্যাপিটালাইজ করতে হয়। এই নিয়মটা তো আগে জানতেন মনে হয়, মানে আপনারা আগে করেছেন, এই জন্য আর নতুন করে বলতে যাচ্ছি না। কথাটা হলো, নতুন কস্ট যদি হয়, আরো অ্যাসেট কিনে নিয়ে আসছেন, ঠিক আছে, কেনার সময় আপনি অলরেডি তাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছেন মূল্য বাবদ, কিন্তু আনতে গিয়ে আরো 1,000 টাকা খরচ হলো। গতকাল আমি বাসায় একটা ফার্নিচার আনলাম, ফার্নিচারের দাম ছিল 20,000, কিন্তু এটাকে আবার আমার বাসায় লিফটে তো উঠানো যাচ্ছে না, তো লিফট ছাড়া বেচারা উঠাবে, এই হিসেবে তাকে আরো 1,000 টাকা দিতে হলো। সে সেট করে দিয়ে সব স্ক্রুটো লাগিয়ে দিয়ে করে গেল। এখন এই কাজটা করতে গিয়ে তার 1,000 টাকা দিতে হলো। তো আমার এই 1,000 টাকা কেমনে রেকর্ড করবো? জার্নালটা বলেন তো দেখি। আমি যখন ওই লোককে 20,000 টাকা দিয়ে দিছি, তখন ফার্নিচার ডেবিট ফার্নিচার ডেবিট 21,000, ক্যাশ ক্রেডিট 21,000। হ্যাঁ, কিন্তু ট্রানজাকশন তো দুইটা আলাদা আলাদা। প্রথম ট্রানজাকশন তো ওখানে শেষ। ট্রানজাকশন কখনো ওই দুইবার টাকা দিচ্ছে তো দুইবার লিখতে হয়, একসাথে লেখা যায় না। সব মানে বুঝিনি। ট্রানজাকশন তো ইচ এন্ড আলাদা, ট্রানজাকশন সেপারেট। তো আমি ওখানে টাকা দিয়ে দিচ্ছি, ওখানে এন্ট্রি দিয়ে দিচ্ছি 20,000, ঠিক আছে। পরে আবার এখানে আসছি, এখানে আরো খরচ হলো, তো এটার জন্য আলাদা ট্রানজাকশন হবে। যদি একসাথে হয়ে থাকে একবারে ওখানেই পে করি একসাথে, তাহলে ওটা একসাথে হবে। বুঝা গেছে? জি। জি স্যার, বুঝছি স্যার, দুটো ট্রানজাকশন। আচ্ছা বলেন তো, অলরেডি তো ঘটনা দুটো একসাথে হোক আলাদা হোক শেষ হয়ে গেল, আমাদের আরো 10 দিন পরে, ঠিক আছে, 10 দিন পরে হঠাৎ করে দেখলাম ওটা তলা তলা নষ্ট হয়ে গেছে, ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি লোক ডাকাইলাম, বললাম যে আমার তলাটা ঠিক করে দেয়। তো এই টাকাটা রিপেয়ারের জন্য যে খরচ করলাম, তো এখানে আরো 1,000 টাকা খরচ হলো, এটা কি আর কি হবে? সেটা ট্রলারের সাথেই কাউন্ট হবে। মানে ট্রলার না, সরি, আমি বলছি যে আমার ফার্নিচারে একটা অংশ নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করার জন্য আমি লোক ডাকাইলাম, তো তাকে আরো 1,000 টাকা দিতে হলো। এটা কি ফার্নিচার ডেবিট হবে না রিপেয়ার নামে ডেবিট হবে? ফার্নিচারেই ডেবিট হবে। স্যার রিপেয়ার ডেবিট। রিপেয়ার ডেবিট হবে স্যার। আচ্ছা, এটার উত্তর হলো যে যদি যদি ওই যে এর পড়বেন 524 পৃষ্ঠায় আছে ইমপ্রুভমেন্ট এন্ড রিপ্লেসমেন্ট। যদি ইমপ্রুভমেন্ট এরকম হয় যেটা তার কার্যক্ষমতাকে বাড়ায় দেয় আগের চেয়ে, বুঝতে পারছেন? আগের হিসেবে যতদিন চলতো, এখন এই রিপেয়ার করার কারণে এখন মানে লাইফ টাইম বেড়ে গেছে, মানে জীবনকাল, আয়ুষ্কাল বেড়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো হলো ফার্নিচার দিবে। আর যদি দেখি যে আয়ুষ্কাল আর বাড়ে নাই, আগে আনার সময় যে কয়দিন আয়ুষ্কাল মনে করছিলেন ওই দিনই, মাঝখান থেকে নষ্ট হয়েছে, ওইটা আপনি ঠিক করতেছেন, ওই দিন পর্যন্তই চলবে, চলার মেয়াদ বেড়ে যাবে না, তাহলে এটাকে রিপেয়ার নামে ডেবিট করতে হবে। এই সিচুয়েশনে সাধারণত রিপেয়ার নামে ডেবিট হয়, কারণ কি এক্ষেত্রে কোনো আয়ুষ্কাল বাড়ার মতো সিচুয়েশন হয়নি। তবে হ্যাঁ, আমি যদি এরকম করতাম যে রিপেয়ারের লোকরা এসে বললাম যে বাদ দে বাপু, আমার এই কাঠটার ভালো লাগে না, এখন স্টিল দিয়ে বানায় দাও, চারপাশে স্টিল দিয়ে ইয়ে করে দাও, আমি আর এই কাঠটার ভাঙিয়ে যাবে 2 দিন পরে। তো এখন যদি স্টিল দিয়ে করতে চাই তাহলে তো আয়ুষ্কাল অনেক বেড়ে যাবে, তো 3 বছরের জায়গায় তখন এটা 20 বছর লাইফ হয়ে যাবে। তো তখন আমার এটাকে আবার ফার্নিচার নামে ডেবিট করবো এই টাকা। বুঝা গেছে কথাটা? সিচুয়েশনটা কি তাহলে? জি স্যার। আয়ুষ্কাল যদি বেড়ে যায়, একটু জটিল লাইফ আছে স্যার সিচুয়েশন, মাঝে মাঝে সিচুয়েশনটা। বোঝা যায়। তবে এই সব জটিলতা মানে থিওরিটিক্যাল, আচ্ছা আপনাকে কেউ বলে দিবে, মানে আপনি এটা মনে করার কারণ নাই যে এটা রিবাপু আমি ফার্নিচার এখন বুঝতে হবে কিনা, ফার্নিচার আপনাকে বুঝতে হবে না, আপনি খালি গাইডলাইনটা বুঝলেই হবে। গাইডলাইনটা বুঝবেন আর এই গাইডলাইন অনুসারে আপনি রেকর্ড করে দেবেন। কিছু না বুঝতে পারলে নোট দিয়ে দিবেন যে এই গাইডলাইন মনে করার কারণে আমি এটা করেছি। গাইডলাইনটা আপনি বুঝেন, এটা জানলে আপনাকে অ্যাকাউন্টিং এর নম্বর পেয়ে যাবেন, সমস্যা হবে না। আচ্ছা, আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটু চটজলদি লিখে ফেলেন।
পেজ কাগজ দিয়ে রাখছিলাম। হ্যাঁ, আচ্ছা 537 পেজে আছে E10-12 এক্সারসাইজের 10-এর 12, 10 নম্বর ইয়ে তো 12, 13, 17, 18, 19, 20 এই এক্সারসাইজের এই 6টা লিখেছেন। স্যার আরেকবার বলেন 12 এক্সারসাইজের চ্যাপ্টার 10 এর 12, 13, 17, 18, 19, 20 এক্সারসাইজ ই, তার মানে E10-12, E10-13, E10-17, E10-18, E10-19, E10-20। এরপরে চ্যাপ্টার 10 এর এই প্রবলেম যেগুলো থাকে, প্রবলেম থাকে, প্রবলেমের থেকে 3টা, সেটা হলো প্রবলেম P10-9, P10-10, P10-11, অর্থাৎ 9, 10, 11 প্রবলেম থেকে। ঠিক আছে, ঠিক আছে, এই 6, 3, 9টা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক তো অনেক জমে গেছে, আপনারা তো আমি জানি না করতে পারছেন কিনা। আমি কিছু এই হোমওয়ার্ক গুলো আপনাদের কাছে আশা করবো ইনশাল্লাহ আমাদেরকে করছি, আমরা করে যাচ্ছি। তো আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেটটার কথা আমরা বললাম, ঠিক আছে, 23rd of December আপনাদের অ্যাসাইনমেন্টের ডিউ এই পর্যন্ত, চ্যাপ্টার 7, 8, 9 and 10। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, বেস্ট অফ লাক আপনাদের জন্য।